আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশনের বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি আমি নাজিয়াত শাহরিন। সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। ভোরে সাতক্ষীরা দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। শাহেদকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে র্যাব। শাহেদকে গ্রেপ্তার করতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অবশেষে সাতক্ষীরা থেকে তাকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে জেলার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর শাহেদকে হেলিকপ্টারে রাজধানীতে আনা হয়েছে। সকাল ৯টার দিকে শাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সংক্ষিপ্ত ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল আহমেদ বলেন, শাহেদ ছদ্মবেশে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে ভোরে আটক করা হয়। ৫টা ১০ মিনিটে সে কাভার নেওয়ার জন্য সে বোরখা পরেছিল এবং তার সাথে লোকাল দালাল ছিল যারা পাস করে সীমান্ত। এইরকম কিছু দালালের নামও আমরা পেয়েছি, আমরা কাজ করছি। একটা মাঝি ছিল, বাচ্চু দালাল, এরকম একটা ছিল, আরও দু একজন তাকে নৌকায় পার হতে সহযোগিতা করছিল। আমরা সবার নাম বলছি না, ওরাও আমাদের নেটওয়ার্কে আছে। আশা করি ওদেরকেও আমরা চেষ্টা করছি ধরে ফেলার। তো যখন সে ক্রস করার চেষ্টা করে, তারপরে তার সাথে আমরা একটা বিদেশি পিস্তল এবং 3 রাউন্ড অ্যামুনেশন পাই। তো এটা ছিল আজকের সকালকার তথ্য। আর বাকি বিস্তারিত আমরা ফর্মালি আপনাদেরকে আজকের 3টার সময় প্রেস ব্রিফিং করবেন, সেখানে আমরা জানিয়ে দেব। শাহেদের জালিয়াতির বিস্তারিত তথ্য অনুসন্ধানে এরই মধ্যে তাকে নিয়ে উত্তরার 11 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে শাহেদের আরেকটি অফিসে অভিযান চালিয়েছে র্যাব। শাহেদের জালিয়াতির তথ্য প্রমাণ সংগ্রহে দিনভর অভিযানের পাশাপাশি শাহেদকে জিজ্ঞাসাবাদও চলবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। শাহেদকে আনার পর মূলত আমরা প্রথমে র্যাব সদর দপ্তরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমরা খুব একটা সময় পাইনি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে আমরা র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে আমরা পরবর্তীকালে আপনাদের সামনে উপস্থিত করব। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 জুলাই উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। পরীক্ষা না করেই করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগ এনে 7 জুলাই শাহেদকে প্রধান আসামি করে প্রতারণার মামলা করে র্যাব। তখন থেকেই পলাতক ছিল মোহাম্মদ শাহেদ। তার বিরুদ্ধে সারা দেশে প্রতারণার আরও 56টি মামলা রয়েছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভুয়া সার্টিফিকেট দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দলের ভেতরে কিংবা বাইরে যেই অপরাধ করুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দুপুরে ধানমন্ডিতে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সার্টিফিকেট দিয়ে যে প্রতারণা তিনি করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, এটা সত্যি আমার একটা দুঃখজনক, এবং আমরা মনে করি এর প্রকৃত তদন্তের মাধ্যমে আমরা বিচার বিভাগের কাছে, বিচারকের কাছে আমরা পাঠিয়ে দেব তদন্ত শেষ করে। কাউকে ছাড় দেই না, সে জনপ্রতিনিধি হতে পারে কিংবা সরকারি আমলা হতে পারে। দলও আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে অনুপ্রবেশকারী ঢোকার আগে তার আরও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কর্তা ব্যক্তিদের গ্রেফতার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি তার। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যারা দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত তাদের সতর্ক হওয়া উচিত। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক, কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই। দেশে করোনায় সবশেষ মারা গেছে আরও 33 জন। এই নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 2457 জন।
নতুন শনাক্ত হয়েছেন ৩,৫৩৩ জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হল 1,93,590 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দর্শক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেফতারের বিষয়ে উত্তরায় র্যাব সদর দপ্তরে এই মুহূর্তে ব্রিফিং করছেন র্যাব মহাপরিচালক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। উল্লেখযোগ্য মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, করোনা পরীক্ষার ভুয়া সনদপত্র প্রদান, অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অনুমতি ব্যতি রেখে রোগীদের বাড়ি হতে নমুনা সংগ্রহ, করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, জিডি এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অপরাধ গোপনের চেষ্টা করা, উত্তরায় প্যাথোলজিক্যাল সেন্টার স্থাপনের অনুমতি গ্রহণ করে হাসপাতাল পরিচালনা ইত্যাদি। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা এবং প্রধান কার্যালয় সিলগালা করে দেয়। পরবর্তীতে 17 জনকে আসামি করে র্যাব বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা আমরা দায়ের করি। মামলার 17 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেফতার করা হয়, বাকি 9 জন পলাতক ছিল। পরবর্তীতে 8 জুলাই 2020 তারিখে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের মুখপাত্র তারিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে ঢাকার নাকালপাড়া হতে গ্রেপ্তার করা হয়। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের নানা রকম প্রতারণা ও অনিয়মের সংবাদ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেন। ফলশ্রুতিতে দেশবাসীর মাঝে অন্যতম একটি প্রত্যাশা হয়ে যায় শাহেদের গ্রেফতার। র্যাব তার পেশাগত দায়িত্ববোধ থেকে এই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এ লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি পায়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বৃদ্ধি করা হয়। ধারাবাহিক অভিযানে গত 14 জুলাই তারিখ সন্ধ্যা অনুমান 19 ঘটিকার দিকে শাহেদের প্রতারণার অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে পলাতক আসামি শাহেদের দেশ ত্যাগের কয়েকটি পরিকল্পনা র্যাবকে অবহিত করে। ফলে আমরা সাতক্ষীরা, বেনাপোল, বুড়িমারি, সাপাহার সহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী এলাকায় গমনাগমনের রাস্তায় আমরা নজরদারি বৃদ্ধি করি। প্রাপ্ত তথ্য যাচাই, বিশ্লেষণ ও পর্যালোচনা করে সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, বিপিএম সেবা পিএসসির নেতৃত্বে গোয়েন্দা নেটওয়ার্ক সুদৃঢ় করা হয়। ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালকের নেতৃত্বে র্যাবের এয়ার উইং, গোয়েন্দা দল, র্যাব 6-এর অধিনায়ক সহ র্যাবের 6-এর সদস্যবৃন্দ এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে। র্যাব সদর দপ্তর হতে সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে। আমাদের পাশে এখানে দণ্ডায়মান আমাদের এডিজি অপারেশন, তিনিও এই বিষয়ে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়ে এই পরিকল্পনায় সহযোগিতা করেছেন। আমরা সকলেই এই কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। অদ্য 15 জুলাই 2020 তারিখ সকাল অনুমান 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি শাহেদকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে
তাকে ঢাকায় পরবর্তী কার্যক্রমের জন্য নিয়ে আসা হয়। অতঃপর সে সহ গ্রেপ্তারকৃত মাসুদকে নিয়ে উত্তরায় শাহেদের অপর একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করে 1,46,000 টাকার মতো জাল টাকা তার কার্যালয় থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারি। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। এছাড়া সে বালু ও পাথর ব্যবসায়ী এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত শাহেদ নিজেকে সুধী ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু লোক। MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। সম্প্রতি রিজেন্ট হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রিজেন্ট হাসপাতালের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। কোভিড-19 আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও এ ব্যক্তি প্রতি রোগীর নিকট হতে 3,500 থেকে 4,000 টাকা এবং পুনরায় পরীক্ষার জন্য 1,000 টাকা করে গ্রহণ করতেন। এছাড়াও ICU ওয়ার্ডে রোগীদের ভর্তি রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। 10,000-এর অধিক কোভিড-19 রোগীর পরীক্ষা করে তন্মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। একদিকে সে রোগীর কাছ থেকে টাকা নিয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল সংগ্রহের জন্য জমা দিয়েছে বলে আমরা জানতে পারি। চুক্তি মোতাবেক তার বিনামূল্যে চিকিৎসা করার কথা ছিল। এ সকল অনিয়ম প্রতারণার ফাঁদের মূল পরিকল্পনাকারী এই আমাদের ধৃত মোহাম্মদ শাহেদ। গ্রেপ্তারকৃত আসামি শাহেদকে জিজ্ঞাসাবাদে জানা যায় সম্ভাব্য গ্রেফতার এড়াতে সে এক এক জায়গায় এই কদিন আত্মগোপনে ছিল। সে ঢাকা সহ কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সুকৌশলে আত্মগোপন করে অবস্থান করে। সর্বশেষ সাতক্ষীরার দেবহাটার কোমরপুর সীমান্তবর্তী সাকরা বাজারের পাশে লবঙ্গপাতি খাল দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিল। ওই সময় তাকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্ণিত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে দেশব্যাপী নজরদারি অভিযান পরিচালনার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও জনগণের সার্বিক সহযোগিতা এবং গণমাধ্যম কর্মীদের যে সকল সময়ের যে সহযোগিতা, এজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। সালাম। দর্শক, এতক্ষণ আমরা র্যাবের সদর দপ্তর থেকে র্যাব মহাপরিচালকের ব্রিফিং সরাসরি দেখছিলাম। সাতক্ষীরায় শাহেদ কিভাবে ধরা পড়েছে র্যাবের হাতে তা তুলে ধরেছেন স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়েই তারা র্যাবের গাড়ি দেখতে পান এবং একটু পরে গ্রেফতার করা শাহেদকে দেখতে পান। শাহেদের গ্রেফতারে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাতক্ষীরাবাসী। আজকে সকালে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে আমরা যখন বেরিয়েছি মসজিদ থেকে রাস্তায় এসেছি, তখন দেখলাম 3টে ওই র্যাবের গাড়ি এসে ব্রিজের মাথায় ওই দক্ষিণ মাথায় রাখলো। ওখানে রাখার পরে ওখান থেকে আমরা মসজিদ যখন যেয়ে রাস্তায় যেয়ে চার দোকানে একটা চা খাচ্ছি, আমার সব দেখলাম ধর 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 ধর
আল্লাহু আকবার এই বলেছে। বলার পর আমরা সবাই ছুটে গেলাম ওখানে, যেই দেখলাম ওই সে সাহেবকে ধরে ফেলেছে র্যাবে, ধরে ওরকে নিয়ে আসতেছে। ব্রিজ পার করে এনে এপারে একটা নৌকো ছিল, ওই যে নৌকোটা ওখানে আছে, ওই সাহেবের স্বীকারোক্তি মতে সাহেব বলেছে আমি এই নৌকোয় যাবো বলে এই নৌকোটা এখানে রাখা আছে। এখানে এই নৌকোটা এসে দেখালো এই জায়গায়, র্যাবে ওনারা ধরে নিয়ে আসলো, সব র্যাবে ধরে নিয়ে আসলো ওকে। আনার পরে এই জায়গায় আসলো, বহু লোক তখন জড়ো হয়ে গেছে চারিপাশে। তো তখন আমাদেরকে এই সবাই বললো যে আপনারা বলেন কী অবস্থা আপনাদের কি। আমরা র্যাবকে খুব সাফল্য ওর সাথে ধরেছে এবং এটা বাংলাদেশের একটা র্যাবের একটা বিশেষ সুনাম হয়েছে যে সাতক্ষীরার মতো জায়গায় এসে তাকে ধরা। যাই হোক, এখান থেকে মোটামুটি অনেক আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলাম আমরা, যে একটা ভালো কাজ করেছেন আপনারা, আল্লাহ আপনাদের ভালো করুক। ও ছিল একটা প্যান্ট পরা, একটা শার্ট আছে, গায়ে একটা পিস্তল আছে, আর ওই মানে মহিলাদের এই বোরকা পরে ওই ড্রেনে শুয়েছিল, ওই ড্রেনটা ওই জায়গায়। দর্শক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেফতারের বিষয়ে উত্তরায় র্যাব সদর দপ্তরে এই মুহূর্তে ব্রিফিং করছেন র্যাব মহাপরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রাকেও গিয়েছে, ট্রাকেও উনি ইয়ে করেছেন, এক এক সময় এক এক যানবাহন ব্যবহার করেছেন, কখনো হেঁটেও গিয়েছে। আবার আপনারা দেখেছেন যে এই নৌকা দিয়ে যখন পার হচ্ছিলেন তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। র্যাবের দেখা করে উত্তর দেবো, এর উপরে আমরা আপনি র্যাবের ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে তিনি একজন প্রতারক এবং ধুরন্ধর প্রকৃতির লোক। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ঠিক সেভাবে বিভিন্ন কৌশল সে বিভিন্ন সময় অবলম্বন করে। আমরা আশা করি আমরা এই জন্যই তার এই অবস্থা হয়েছে, আজকে এই প্রতারকের এই পরিণতির সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা আমরা তো তাকে মাত্র আজকে অ্যারেস্ট করেছি, তার সাথে কথাবার্তা হচ্ছে। মামলার তদন্তকারী অফিসার যিনি থাকবেন, মামলার তদন্তকারী অফিসার আরও বিস্তারিত এই বিষয়ে তদন্ত করবেন। আমার দুটো প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু বিভিন্ন সময় গুঞ্জন শুনেছি তার অনুপস্থিতিতে যে তিনি শাহেদ করিম ভারতে চলে গেছেন, এই কথাটা কতটা সত্য? এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে লুকিয়ে থাকার সময় বা পালিয়ে থাকার সময় উনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন? আমরা পালিয়ে থাকার সময় তাকে আমরা ফলো করেছি এবং সব পয়েন্ট যদি আমরা জানতে পারতাম তাহলে ওই পয়েন্টই আমরা হয়তোবা তাকে ধরতে পারতাম। আমরা যখন জানতে পেরেছি, যখন তাকে পিন পয়েন্টেড করতে পেরেছি, তখনই তাকে আমরা অ্যারেস্ট করেছি। নিয়ে এসেছেন, নামার পরে আমরা দেখতে পেয়েছি
আচ্ছা, এটা আমার ঠিক জানা নেই। আর অনেক কথা বলেছেন যেটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না। তদন্তের স্বার্থে এই কথাগুলো আমরা না বলাই শ্রেয় বলে মনে করছি। আমরা আজকেই হ্যান্ড ওভার করব। না, এই ধরনের তথ্য আমাদের কাছে জানা নেই। আপনার কাছে থাকলে আপনি জানালে আমরা দেখব। আমরা একটা তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ড ওভার করবো, ডিএমপির কাছে হ্যান্ড ওভার করবো। পুলিশের কাছে মামলা রয়েছে, তারপর যারা আসলে ভুক্তভোগী আমরা বেশ কয়েকজন দেখেছি যে সকাল থেকে আমাদের সংবাদপত্রে এসে তাদের ব্যাপারে আসলে কি হবে, আমরা এই ব্যাপারে কোনো সাজেশন বা কোনো একটা ভুক্তভোগী যারা আমাদের কাছে আসছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিচ্ছি, সহায়তা করছি কিভাবে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাবেন বা আমাদের কাছে যদি আসতে চান আমরা সেই সহায়তা তাদেরকে প্রদান করছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে গত 12 জুলাই তারিখে আমরা আরেকটি হসপিটাল SHS হসপিটালেও আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি এবং ওই যে এই হসপিটালের মালিকের বিরুদ্ধে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যেখানে আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হোক বা বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য থেকে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর আছি। আমরা বলেছি যে আমরা যিনি তদন্তকারী অফিসার মামলার তদন্তকারী অফিসারের কাছে আমরা তাকে হ্যান্ডওভার করব। পরবর্তী ব্যবস্থা মামলার তদন্তকারী অফিসার নিশ্চয়ই যিনি তদন্ত করবেন তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা, তার মেধা দক্ষতার আলোকে এবং আইনের আলোকে উনি তার ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আপনি খেয়াল করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে এটা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ বিষয় হিসেবে আমরা দেখছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা তো নিচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নিয়ে যেটা দরকার তারা তাদের যে টার্মস অফ রেফারেন্স আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করছে, ওনারা দেখছে। সেই অবস্থায় ছবি তোলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে র্যাব ফোর্স কতটুকু দায়িত্ব ক্ষমতা পরিচয় দিয়েছে এরকম একটা অস্ত্র তার কাছে রেখে ছবি তোলা।
যাক, এটা আমি দেখিনি, এটা আমরা পরে দেখি। আমরা আমার প্রশ্ন ছিল যে জিজ্ঞাসাবাদ যদি আরো রাঘব বোয়ালের নাম আসে সেখানে কি আপনারা একই ধরনের অপারেশন চালাবেন কিনা, আর এই স্বাস্থ্যখাতের যে দুর্নীতি কিংবা অনিয়ম হচ্ছে অন্যান্য স্বাস্থ্য হসপিটালে আপনাদের এই চলমান থাকবে কিনা এই অভিযানটি? আমি এর মধ্যে একটু আগেই বলেছি যে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা তথ্য পাচ্ছি, যেখান থেকে তথ্য পাচ্ছি যাচাই বাছাই করে আমরা কিন্তু এই 6 তারিখের পরে 12 তারিখেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি, এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, এটা এরপরে আরেকটা প্রশ্ন। এটা যখন আমরা মামলা করি তখন এই হিসেবে যে নাম পাওয়া গিয়েছে সেই হিসেবে আমরা লিখেছি। এরপরে এটার এই মাহবুব সেই মাহবুব কিনা বা তার নামটা প্রকৃতপক্ষে কী, এটা একটা যাচাইয়ের একটা প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়াতে তদন্তকারী অফিসার এটা নিশ্চিত করে নেবেন। আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা যেখানে সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি, গোয়েন্দা তথ্য পাচ্ছি, সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা তো আমাদের দেখতে হবে, এই মুহূর্তে আমি বলতে পারবো না। অনেক অভিযোগকারী আমাদের কাছে এসেছেন, এটা আমাদের করতে হবে। এটা আমাদের যে অভিযোগের যে সেন্টার আছে তাদের কাছে অভিযোগ করেছে, সেখান থেকে দেখে আমাদের বলতে হবে যে কতজন এসছে। আমি প্রশ্নটা বুঝতে পারি না, প্লিজ আবার করবেন। অস্ত্র উদ্ধারে আবার যাবো কিনা স্যার, হাই রিস্কের কথা বলতেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তরে বলছি যে আপনারা দেখেছেন যে তাকে গ্রেফতারের পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, এরপরে ঢাকা এসেছি। ঢাকার পরে ঢাকাতেও তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি, এবং আমরা উল্লেখ করেছি যে আমরা জাল টাকা উদ্ধার করেছি। আমরা যে তথ্য পাই এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে থাকি, এবং তথ্য যেটা পেয়েছি এখন পর্যন্ত সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। এখন আমরা তাকে আইওর কাছে আমরা হ্যান্ডওভার করবো এবং আইও পরবর্তী ব্যবস্থা নেব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ধৈর্য ধরে এখানে এতক্ষণ বসেছিলেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা র্যাব সদর দপ্তর থেকে র্যাবের মহাপরিচালকের সাথে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বটি সরাসরি দেখছিলাম। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।